আজ আমি আপনাদের সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত একটি লেখা পাঠ করে শোনাব। এটা কোনো জোকস নয়। শুনুন এবং ভালো লাগলে সবাইকে শোনার সুযোগ করে দিন ভিডিওটি শেয়ার করে। অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা, ডক্টর অনন্যা সরকার। 2-3 দিন জ্বর হয়েছে, ওষুধ না খেলেও চলতো। এমনিতেই আপনি কয়েকদিনের মধ্যেই সুস্থ হতে পারতেন, কিন্তু আপনি ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার সাহেব আপনাকে শুরুতেই এক গাদা পরীক্ষা বা টেস্ট দিলেন। টেস্টের রিপোর্টে জ্বরের কোনো কারণ খুঁজে না পাওয়া গেলেও কোলেস্টেরল আর ব্লাড সুগার লেভেল সামান্য একটু বেশি পাওয়া গেল, যা একটা স্বাভাবিক মানুষের এদিক ওদিক হতেই পারে। জ্বর চলে গেল বটে, কিন্তু এখন আপনি আর জ্বরের রোগী নন। ডাক্তারবাবু বোঝালেন আপনার কোলেস্টেরল বেশি আর সুগার সামান্য বেশি, মানে আপনার প্যারা ডায়াবেটিস হয়ে গেছে। আপনাকে এখন থেকে কোলেস্টেরল নিয়ন্ত্রণের একটা ওষুধ খেতে হবে আর কম ডোজের ব্লাড সুগার কন্ট্রোল করার একটা ওষুধ খেতে হবে। তার সাথে অনেকগুলি খাবারের নিষেধাজ্ঞা জারি হলো। আপনি খাবারের নিষেধাজ্ঞা ঠিকঠাক না মানলেও ওষুধ খেতে ভুল করলেন না। এইভাবে 3 মাস যাওয়ার পর আবার টেস্ট। এবারে দেখা গেল কোলেস্টেরলের মাত্রা কিছুটা কমেছে, কিন্তু রক্তচাপ সামান্য বেড়ে গেছে, যেটাকে নিয়ন্ত্রণ করতে তিনি আবার আরেকটি ওষুধ দিলেন। এখন আপনার ওষুধের সংখ্যা হলো 3। এত সব শোনার পরে আপনার দুশ্চিন্তা দিন দিন বেড়ে যাচ্ছে। কখন কি হয়ে যায়, এখনো তো কিছুই গোছানো হয়নি। এমন দুশ্চিন্তায় আপনার রাতের ঘুম কমে যাচ্ছে। ফলে ডাক্তারবাবুর পরামর্শে আপনি আবার একটা ঘুমের ওষুধ খাওয়া শুরু করলেন। এখন আপনার ওষুধের সংখ্যা হলো 4টি। একসঙ্গে এতগুলি ওষুধ খাওয়া মাত্রই আপনার বুক জ্বালা পোড়া আরম্ভ হলো। ডাক্তারবাবু বিধান দিলেন, প্রতিবেলা খাওয়ার আগে খালি পেটে একটি করে গ্যাসের ট্যাবলেট খেতে হবে। ওষুধের সংখ্যা বেড়ে হলো 5টি। এইভাবে 6 মাস যাওয়ার পর আপনি একদিন বুকে ব্যথা অনুভব করায় হাসপাতালের এমার্জেন্সিতে ছুটলেন। ডাক্তার সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে বললেন, সময় মতো আসায় এই যাত্রায় বেঁচে গেলেন, আর একটু দেরি করলেই সর্বনাশ হয়ে যেত। তারপর আরও কিছু বিশেষায়িত পরীক্ষা করতে বললেন। অনেক টাকার পরীক্ষা নিরীক্ষা করার পর ডাক্তারবাবু বললেন, আপনি যে ওষুধ খাচ্ছেন সেগুলো ওইভাবেই চলবে, তবে তার সাথে হার্টের জন্য আরও 2টি ওষুধ খেতে হবে, আর অবিলম্বে একজন হরমোন বিশেষজ্ঞের সঙ্গে দেখা করুন। ওষুধের সংখ্যা বেড়ে হলো 7টি। হার্টের ডাক্তারের পরামর্শ মতো আপনি একজন হরমোন বিশেষজ্ঞর সাথে দেখা করলেন। সেখানে যাওয়ার পর তিনি যোগ করলেন ডায়াবেটিস অর্থাৎ সুগারের জন্য একটি ওষুধ, আর থাইরয়েড হরমোন সামান্য বেশি হওয়ার জন্য একটি ওষুধ। আপনার রোজ ওষুধ খাওয়ার সংখ্যা এখন দাঁড়ালো 9টি। আর এখন মনে মনে আপনি জানলেন ও ভেবে থাকলেন,
আপনি একজন বড় রোগী, হার্টের রোগী, সুগারের রোগী, অনিদ্রার রোগী, গ্যাস্ট্রিকের রোগী, থাইরয়েডের রোগী, কিডনির রোগী ইত্যাদি। আপনাকে ইচ্ছাশক্তি বাড়িয়ে, মনোবল বাড়িয়ে, সুস্থভাবে বাঁচার রসদ বাড়িয়ে বেঁচে থাকার পরিবর্তে জানানো হলো, শেখানো হলো আপনি রোগী, বড় রোগী, আপনি বড় অসুস্থ ব্যক্তি, আপনি একজন অসমর্থ, বিধ্বস্ত, ভঙ্গুর, নড়বড়ে ব্যক্তি। এভাবে আরও 6 মাস চলার পর ওষুধগুলোর সাইড এফেক্ট হিসেবে একটু প্রস্রাবের সমস্যা দেখা দেবে। ডাক্তারবাবু সব রকম রুটিন চেক আপ করতে দিলেন। রুটিন চেক আপ করানোয় জানতে পারলেন আপনার কিডনিতে সামান্য সমস্যা আছে। ডাক্তারবাবু আবার নানা রকম কিডনি ফাংশনের পরীক্ষা দিলেন। রিপোর্ট দেখে তিনি বললেন, ক্রিয়েটিন একটু বেশি, তবে নিয়মিত ওষুধ খেলে আর কোনো চিন্তা থাকবে না। আরও 2টি ওষুধ তিনি যোগ করলেন। ফলে বর্তমানে আপনার মোট ওষুধের সংখ্যা বেড়ে দাঁড়ালো 11টি। আপনি এখন খাবারের চেয়ে ওষুধ বেশি খাচ্ছেন, আর সব রকম ওষুধের নানা রকম পার্শ্ব প্রতিক্রিয়ায় দ্রুত মৃত্যুর দিকে ধাবিত হচ্ছেন। অথচ যে জ্বরের জন্য আপনি সর্বপ্রথম ডাক্তারের কাছে গিয়েছিলেন, তিনি যদি বলতেন, চিন্তার কোনো কারণ নেই, এই সামান্য জ্বরে কোনো ওষুধ খেতে হবে না, কয়েকদিন একটু বিশ্রামে থাকেন, পর্যাপ্ত জল পান করুন, টাটকা শাক সবজি ও ফল বেশি করে খান, শরীর ভালো রাখার জন্য ভোরবেলা ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটি করুন, ব্যাস, তাহলেই আপনার শরীর ফিট থাকবে। যান, বাড়ি যান, কোনো ওষুধের প্রয়োজন নেই। কিন্তু সেটা করলে ডাক্তার সাহেব আর ওষুধ কোম্পানিগুলোর পেট ভরবে কিভাবে? তার চেয়েও বড় প্রশ্ন হলো, কিসের ভিত্তিতে ডাক্তারগণ রোগীদেরকে কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি বিকল বা হৃদরোগ ঘোষণা করছেন? কী সেই মানদণ্ড? এসব নির্ধারণ করলেন কে বা কারা? একটু বিশদে জানা যাক। 1979 সালে রক্তে শর্করার মাত্র 200 mg পেলে ডায়াবেটিক রোগী হিসেবে গণ্য করা হতো। সেই হিসেবে তখন সমগ্র পৃথিবীর মাত্র 3.5% মানুষ টাইপ 2 ডায়াবেটিক রোগী হিসাবে চিহ্নিত হতেন। তারপর 1997 সালে ইনসুলিন প্রস্তুতকারকদের চাপে সেই মাত্রা 1 লাফে কমিয়ে 126 ml করা হয়। ফলে ডায়াবেটিস রোগীর সংখ্যা 3.5% থেকে 1 লাফে বেড়ে 8% হয়ে যায়। অর্থাৎ রোগের কোনোরূপ বহিঃপ্রকাশ ছাড়াই স্রেফ ব্যবসায়িক স্বার্থে 4.5% মানুষকে রোগী বানিয়ে ফেলা হলো। 1999 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এই মানদণ্ডে সায় দেয়। এদিকে ফুলে ফেঁপে ওঠা ইনসুলিন প্রস্তুতকারকেরা অঢেল মুনাফা বিনিয়োগ করে সারা বিশ্বে নিত্য নতুন প্লান্ট বসাতে থাকে। তাদের চাপে নতি স্বীকার করে এডিএ। 2003 সালে রক্তে শর্করার মাত্রা 100 ml-কে ডায়াবেটিস রোগীর মানদণ্ড হিসেবে গণ্য করার ঘোষণা দেয়।
ফলে কোনো কারণ ছাড়াই 27% মানুষ ডায়াবেটিস রোগী হয়ে যায়। বর্তমানে এডিএ কর্তৃক ঘোষিত মানদণ্ড হচ্ছে 140 mg পিপি হিসেবে বিশ্বের 50% মানুষকে কৌশলে ডায়াবেটিক রোগী বানিয়ে ফেলা হয়েছে। এদের অধিকাংশ ডায়াবেটিক রোগী না হওয়া সত্ত্বেও নিয়মিত ওষুধ খেয়ে নানাবিধ পার্শ্ব প্রতিক্রিয়ার নানা রোগে আক্রান্ত হয়ে শারীরিকভাবে ও অর্থনৈতিকভাবে নিঃস্ব হয়ে মারা যাচ্ছেন। অবস্থা এমন দাঁড়িয়েছে যে টেস্ট করালেই যে কোনো মানুষ প্রি ডায়াবেটিক রোগী হিসেবে গণ্য হবেন। এদিকে আমাদের দেশের ওষুধ কোম্পানিগুলি ডায়াবেটিসের মানদণ্ড হিসেবে রক্তে শর্করার মাত্রা 6.5% থেকে কমিয়ে 5.5%-এ নামিয়ে আনার জন্য তাদের এজেন্ট বা প্রতিনিধিদের দ্বারা অবিরাম ডাক্তারের মগজ ধোলাই করে চলেছেন এবং অধিকাংশ ক্ষেত্রে সফলও হচ্ছেন। পরিণামে আর কিছু হোক বা না হোক, দেশে ডায়াবেটিসের ওষুধ বিক্রিতে মাত্রাতিরিক্ত লাভ বৃদ্ধি সুনিশ্চিত হয়েছে। যদিও অনেক চিকিৎসক মনে করেন রক্তে শর্করার মাত্রা সর্বোচ্চ 11% পর্যন্ত ডায়াবেটিস হিসাবে গণ্য করা যায় না। প্রসঙ্গক্রমে আরেকটি ঘটনার কথাও উল্লেখ করা যেতে পারে। 2012 সালে আমেরিকার সুপ্রিম কোর্ট বিশ্ববিখ্যাত এক ওষুধ কোম্পানিকে $3 বিলিয়ন জরিমানা করেছিল। তার বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তারা ডায়াবেটিস রোগীদের জন্য যে ওষুধ বাজারজাত করেছে তা খেয়ে 2007 থেকে 2012 সাল পর্যন্ত হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রোগীর মৃত্যুর হার 43% বেড়ে গেছে। পরে জানা যায় ওই কোম্পানির কর্তৃপক্ষ আগে থেকেই ব্যাপারটা জানতো এবং তাদের ট্রায়াল থেকেও ওই একই রিপোর্ট এসেছিল, কিন্তু তারা সেদিকে দৃষ্টিপাত না করে মুনাফা অর্জনকে প্রাধান্য দিয়েছিল। মানুষের প্রাণের কোনো মূল্য তাদের বিবেচনায় ছিল না। ফলে ওই সময় তারা প্রায় 300 বিলিয়ন মুনাফা করেছিল। হ্যাঁ, এই হচ্ছে আধুনিক, অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা। ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের দিনে এটাই কাম্য। আমার এই পাঠ শুনে যদি কারোর এতটুকু ভালো লাগে বা উপকারে আসে, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার।